Marcel presents Hasho, powered by Dabur Meswak. Marcel presents Hasho, powered by Dabur Meswak, Season 3, Round 6, Episode 4. আর এপিসোড 4 মানে হচ্ছে ষষ্ঠ রাউন্ডের আজকের শেষ এপিসোড। আজকেই আমরা জানবো কোন 6 জন আমাদের সাথে যাচ্ছেন আর কোন 2 জন আমাদের সাথে যাচ্ছেন না। ভীষণ কষ্ট হচ্ছে, প্রতিনিয়ত মনে হচ্ছে দিনগুলো চলে যাচ্ছে, সময়গুলো চলে যাচ্ছে, কিভাবে যেন বেলাগুলো চলে যায়। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড এবং সাথে আছেন, থাকবেন, থাকতেই হবেন আমাদের সম্মানিত বিচারকেরা। আছেন ডক্টর এজাজ, আছেন আজমিরি হক বাঁধন এবং আছেন আমাদের বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম। কম্পমান অবস্থায় আছি। কম্পমান অবস্থায় আছেন এবং আরও কম্পমান অবস্থায় আপনারা থাকবেন, কারণ আমাদের সাথে আছেন আমাদের কন্টেস্টেন্টরা এবং আমাদের গ্রোমাররা। প্রিয় দর্শক, এখন যিনি আসবেন তিনি একেবারে কাঁপিয়ে দেবেন। তিনি হচ্ছেন সাবিকুন নাহার মুন্না, আসছেন বরিশাল থেকে। আসসালামু আলাইকুম জাজেস, সাজু ভাই আসসালামু আলাইকুম, মেন্টরস, রাবার ব্যান্ড ইচকাও। আমার স্বামী যে ব্যবসাতেই বিনিয়োগ করে সেখানেই লস খায়, তো সেই দিন আইসা আমারে বলতে আছে, বুঝলা বিয়ার পর তুমি হইলাই আমার একমাত্র বিনিয়োগ যেটা দিনে দিনে ফুললে বড় হইছে। তো আমাদের এজাজ স্যারের ছেলেরে এজাজ স্যারের বউ আচ্ছা মতন পিডান দিছে। তো পিডান খাইয়া ছেলের রাগে দুঃখে ক্ষোভে স্যারের কাছে এসে বলতেছে, আব্বু তুমি কি কোনোদিন নরকে গেছিলা? এই শুনে স্যার তো অবাক, কেন বাবা কি হয়েছে? না হলে আম্মুর মতন ওইরকম একটা ভয়ঙ্কর প্রাণী তুমি কোথা থেকে আনছো? তো আমার চান্দু চাচা তো পলিটিক্স করে, তো চান্দু চাচার ছেলে গিট্টুরে ক্লাসে স্যার জিজ্ঞেস করতেছে, এই গিট্টু তোরে না দেশপ্রেমের উপর একটা রচনা লিখে আনতে বলছিলাম, লিখছিস? এই শুনা গিট্টু বলে, স্যার লিখছিলাম, আব্বা তো পলিটিক্স করে, আজকেও একটা মিটিং আছে, হেনে বক্তৃতা দেওয়ার জন্য আমার রচনাটা নিয়ে গেছে। সাধু ভাই, এখন আমি অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে সম্পর্কটা ক্লিয়ার করব। মন দিয়া শুনেন। অ্যারেঞ্জ ম্যারেজের খরচ দেখেন, দেনমোহর 10 লাখ টাকা, গহনা 5 লাখ টাকা, অন্যান্য খরচ 5 লাখ টাকা, মোট 10 লাখ টাকা হয়ে গেল, দ্বিগুণ হয়ে 20 লাখ টাকা। আর আপনি যদি লাভ ম্যারেজ করেন তাহলে কাজী খরচ 2000 টাকা, সাক্ষী খরচ 2000 টাকা, আর অন্যান্য খরচ 1000 টাকা, মাত্র 5000 টাকা। সুতরাং ফিনিশিংটা কি দাঁড়াইলো? জাগো বাঙালি জাগো, গার্লফ্রেন্ড লইয়া ভাগো। আমাদের প্রডিউসার হাসান ভাই একদিন গেল এক ক্যামেরার দোকানে, যাইয়া ক্যামেরা বিক্রেতারে বলতেছে, ভাই আমারে এমন একটা ক্যামেরা দেন তো যেটা দিয়ে খুব দ্রুত ছবি তোলা যায়। এই কথা শুই না ক্যামেরা বিক্রেতা বলতে আছে, খারান কোনো সমস্যা নাই, আমার কাছে সব ধরনের ক্যামেরাই আছে, এই লন একটা ক্যামেরা, এটা দিয়ে আপনি পরন্ত আপেলের ছবি তুলতে পারবেন। এরপরে আমাকে হাসান ভাই সন্তুষ্ট না, সে কয় আরও দ্রুত ছবি তোলা যায় এরকম ক্যামেরা আছে? কয় কোনো সমস্যা নাই, আমার কাছে আরও দ্রুত ছবি তোলা যায় ক্যামেরা আছে, দিতে আসি দাঁড়ান। এই লন একটা ক্যামেরা, এইটা দিয়ে আপনি যুদ্ধ বিমানের ছবি তুলতে পারবেন। হাসান ভাই তাতেও সন্তুষ্ট না। এইবার ক্যামেরা যে বিক্রেতা সে তো রাগিয়ে গেছে, হে কইল, আরে মিয়া কম দিহি, আপনি আসলে কিসের ছবি তুলতে চান? হাসান ভাই বলতে আছে, আমার বউয়ের একটা মুখ বন্ধ করা ছবি।
বাঁধন ম্যামের কয়েকদিন আগে বার্থডে ছিল। সাজু ভাই তার বন্ধুকে গিয়ে বলছে, এই শুনছিস আমার গার্লফ্রেন্ডের তো বার্থডে, তো আমি তাকে কি গিফট দিতে পারি? কয়, তোর গার্লফ্রেন্ড কেটা? কয়, ওই যে বাঁধন আছে না, বাঁধন আমার গার্লফ্রেন্ড। এই শুই না সাজু ভাইয়ের বন্ধু কায়, কি কস? বাঁধন তোর লাগে প্রেম করে, ওর রুচি এত খারাপ হয়ে গেছে। দোস্ত যা মনে চায় কিছু একটা কিনে দিয়ে দে, ওর তো রুচি নেই, সবই পছন্দ হইবে। আমার ভাই অন্তুরে সেদিন স্কুলে যাওয়ার আগে আম্মু ইচ্ছা মতন পেদাইছে, মানে পিটাইছে। এরপর অন্তু তো রাগ হয়ে স্কুলে যাইতে আছে, পথে দেখা আমার বলদ বন্ধু আকাশের লাগে। আকাশ জিগাইতে আছে, এ অন্তু তুই যাও কমবে? ও অন্তু তো মহারাজ্ঞা কায় স্কুল ড্রেস পরে তোর বাপের বিয়া খাইতে যাইতে আসি। ভাই সেদিন এসে আফারে কইতে আছে, ও গো প্রিয়তমা আমার জানু জরিনা বেগম, এই দেখো তোমার লাগিয়া একখান হীরার আংটি লইয়া আইছি, দেখো দি পছন্দ হয় কিনা। এই শুন না আফা তো আল্লাদে গদ গদ হইয়া কয়, তোমার পছন্দ হয় মোর পছন্দ। হে এরপর দুলাভাই কয়, তারপর একটা কথা আছে না, দেহ দেহ, নাইলে আবার আমার 150 টাকার হীরার আংটিটা জলেই চলে যাইবে। বাহ বাহ। মুন্নার পারফরমেন্স নিয়ে তো আসলে বারবার কথা বলার কিছু নেই, ও ফাটিয়ে দেবে এবং সে পুরো হাসুকে ফাটিয়ে দিচ্ছে আনডাউটেডলি। কিন্তু আমি এখন রিকোয়েস্ট করবো আমার দুলাভাইকে, দুলাভাই আপনি একটু এখানে আসেন, আপনি একটু এখানে আসেন, আপনি আসেন, মাইক নিয়ে আসেন। দুলাভাই আসেন আসেন না, আমি চাইবো দুলাভাইকে নিয়ে এই গানটা আবার হোক, আপনিও গাবেন। ডান্স করে করে আমার কি হচ্ছে, দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই, দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই, চলো না তুমি আমি সিনেমা দেখতে যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলাভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। এবার দুলাভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। মুন্নার পারফরমেন্স তো অবশ্যই সুন্দর, অবশ্যই সুন্দর। আগেরবারও বলেছি, বারবার এই সৌন্দর্যের কথা বলতে মানে অনেকের কাছে বিরক্তি লাগতে পারে। তো এবার যেটা ভালো লেগেছে ওর ওই মডুলেশনটা, মাঝখানে যে সে চিৎকার করে একটা কথা বললো, সব কথাই বেজ লেভেলে বলেছে, একটা কথা বেশ চিৎকার করে বলেছে, বেজ লেভেল থেকে এই চিৎকার করে বলাটা অনেক সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আজমেরি হক বাঁধন। মুন্না, জি ম্যাম। তুমি যে ঘটনাটা ধরেছো এটা সত্য, আমার রুচি আসলেই খারাপ। মাঝহারুল ইসলাম। আমি পুরনো কথা মুন্না সম্পর্কে রিপিট করতে চাই না, তবে একটা জিনিস বলতে চাই যে মুন্না, সাজু তুমি কিন্তু যে মোটর সাইকেলটা দেওয়া হবে প্রথম পুরস্কার, সেই মোটর সাইকেলটা যেন আগাম পরীক্ষা করে দেখে নেয় মুন্না, যে আদৌ ঠিক ওটার উপরে তার স্পেস হবে কিনা এবং সে কতটুকু ওজন বহন করবে, টায়ার টিউবের কন্ডিশন কোম্পানিকে বলতে হবে। তার কারণ আমার মনে হচ্ছে যে তার মধ্যে একটা সম্ভাবনা আছে ওই মোটরসাইকেলে চড়ার। তো অতএব কোম্পানিকে একটু জানিয়ে দিও ব্যাপারটা, যে মুন্নার মতো হ্যাভিওয়েট জোকস উপস্থাপিকা উনি ওই মোটরসাইকেলে চড়তে যাচ্ছেন, অতএব সাবধান সাবধান। থ্যাংক ইউ মুন্না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হোন্ডা চলছে ভ্রম ভ্রম বম 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 করে, পেছনে যাত্রী বলছে বন্ধুকে, ওই দোস্ত আস্তে চালা, ভয় লাগতেছে। সামনে যাত্রী বলছে, মানে সামনের হোন্ডাওয়ালা বলছে, ভয় লাগলে আমার মতো থাক। বলছে তুই কি করতেছ? আমি চোখ বন্ধ করে আছি। সাবধান, চোখ বন্ধ করবেন কিন্তু কান খোলা রাখবেন। হাসো, চোখে যদি কিছু মিস হয় তাতে কোনো যায় আসবে না হয়তোবা, কিন্তু কানকে শার্প রাখবেন।
দরকার হলে আপনাদেরকে কান চলচ্চিত্রে নিয়ে যাওয়া হবে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। Marcel presents Hasho powered by Double Meswag Season 3 Round 6 Episode 4 বাঁধনের রুচি নিয়ে কথা হচ্ছিল। বলা হচ্ছিল যে বাঁধনের রুচি খুব একটা ভালো না, এবং সেটা বলে গেছেন আমাদের সাবিকুন নাহার মুন্না। আমি প্রথম টের পেলাম যখন বাঁধন আমাকে পছন্দ করতে শুরু করলো, তখনই বুঝে ফেলেছি মেয়েটার রুচি খুব একটা সুবিধাজনক অবস্থায় নাই। যাই হোক, এখন কি আসবে, উনি হচ্ছেন রিপন খান অভি। সে আসছে কোত্থেকে? বগুড়া থেকে। রাবার ব্যান্ড মনোবল। সেদিন আমাদের প্রেম ভাই একটা রেস্টুরেন্টে গেছে, গিয়ে রুটি খাচ্ছে, ঠিক পাশের টেবিলে আমাদের শাওন ভাই বসে মুরগির মাংস খাচ্ছে। তো হাড় গুড় মাংস সিরাইয়া সাবাইয়া একাকার করে ফেলাইছে। তো এবার প্রেম ভাই শাওন ভাইরে বলতেছে, আচ্ছা ভাই আপনাদের এলাকার কুত্তাগুলা কি খায়? এই শুনে শাওন ভাই বলতেছে, কি আর খাবে, ওই রুটি খায়। তো আমাদের সাজু ভাইয়ের স্ত্রী সাজু ভাইকে বলছে, তোমার সংসারে এসে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, কি পেলাম আমি তোমার সংসারে এসে। আমাদের এজাজ সাহেবকে দেখো, উনি ওনার ওয়াইফকে নিয়ে সপ্তাহে একদিন সিনেমা দেখাতে নিয়ে যায়, তুমি কি করো? এই শুনে সাজু ভাই বলতেছে, আমিও তো ওনাকে নিয়ে সিনেমায় যাইতে চাই, কিন্তু উনি তো রাজি হন না। তো সেদিন এক পুলিশ গেছে এক ফার্মেসিতে, গিয়ে বলছে, আমরা খবর পেয়েছি গতকাল যে লোকটা আত্মহত্যা করেছে বিষ খেয়ে, সেই লোকটা এই দোকান থেকেই বিষ কিনে নিয়ে গেছে। তো দোকানদার বলতেছে, জি স্যার, এখান থেকেই নিয়ে গেছে। আচ্ছা, আপনি যে তাকে বিষ দিলেন, আপনাকে কি কোনো প্রেসক্রিপশন দেখিয়েছিল? হ্যাঁ, না স্যার, দেখায় নাই। তবে আপনি কি দেখে তাকে বিষ দিলেন? স্যার, ওই বিয়ের কাবিননামা দেখে। ভেরি গুড। তো আমাদের পরশ ভাইকে আমি সেদিন বলছি, ভাই শোনেন, ওই রাতের বেলা মোবাইলে চার্জ দিয়ে ঘুমাবেন না, মোবাইল বাস্ট হয়ে যেতে পারে। এই শুনে পরশ ভাই আমারে বলতেছে, ওই তুই কি আমারে পাগল পাইছস? আমি চার্জ দেওয়ার সময় ব্যাটারি খুইলাই রাখি। তো আমাদের ডক্টর এজাজ স্যার এত ভুলোমনা, সেদিন একটা বাসে চড়ে যাচ্ছেন, মাঝে মাঝে এই ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে খুলে একটু উকি মেরে আবার লাগিয়ে রাখছেন, আবার বের করে খুলে উকি মেরে আবার লাগিয়ে রাখছেন। তো পাশের সিটে বসে থাকে এক লোক বলছে, এই যে ভাই, বারবার খালি খুলতেছেন আর লাগাইতেছেন, খুলতেছেন আর লাগাইতেছেন, খাইলে খান না। তো এই শুনে ডক্টর এজাজ স্যার বলতেছে, না মানে আমি তো দেখতেছিলাম যে আমি চেম্বারে যাইতেছি না বাড়িতে ফিরতেছি। গুড, ভেরি গুড। তো এবার আমাদের মাজারুল স্যারের যৌবনকালের একটা প্রেম কাহিনী শোনাই, শোনেন। মাজারুল স্যার বিদেশ যাইতেছে, এমন সময় তার গার্লফ্রেন্ড বলতেছে, বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না, চিঠি লিখো পত্র লিখো, জানাইও ঠিকানা গো, জানাইও ঠিকানা। তো মাজারুল স্যার বিদেশ গেল, 2-3 বছর তাদের এই চিঠি লেখালেখি আদান প্রদান হইতেছে। 3 বছর পরে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল। বলেন তো কেন? ওই পোস্টম্যানের সাথেই তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। আমাদের ডক্টর এজাজ স্যার তার চেম্বারের সবচেয়ে সুন্দরী নার্সকে বলতেছে, শোনো, আমি 1 সপ্তাহের জন্য সিঙ্গাপুর যাচ্ছি, তুমি কিন্তু আমার সঙ্গে যাবে। তো এবার নার্স আবার ফোন দিছে তার হাজব্যান্ডরে, এই শোনো, আমি 1 সপ্তাহের জন্য স্যারের সাথে সিঙ্গাপুর যাচ্ছি, 1 সপ্তাহ আমি বাড়ি ফিরতে পারবো না। এই শুনে হাজব্যান্ড আবার ফোন দিছে তার গার্লফ্রেন্ডে, এ শোনো, আমার বউ 1 সপ্তাহের জন্য বাইরে যাইতেছে, চলো এই সুযোগে আমরা চুটিয়ে প্রেম করি। তো এই শুনে আবার গার্লফ্রেন্ড ফোন দিছে তার স্টুডেন্টকে, শোনো, আমি 1 সপ্তাহ ক্লাসে আসতে পারবো না, ক্লাস বন্ধ থাকবে,
এই শুনে স্টুডেন্ট আবার ফোন দিছে ডাক্তার এজাজ স্যাররে, বাবা আমি বাড়ি ফিরতেছি, 1 সপ্তাহ ক্লাস বন্ধ, তুমি বাড়িতেই থেকো। এই শুনে ডক্টর এজাজ স্যার মন খারাপ করে তার নার্স ডলিকে বলতেছে, ডলি অনিবার্য কারণবশত আমাদের সিঙ্গাপুর যাওয়া হচ্ছে না, আসো। মানে এটা একটা ফ্যান্টাস্টিক একটা জিনিস ছিল, ফ্যান্টাস্টিক মানে অসাধারণ। মানে বেশি খেতে চেয়েও না তোমরা কেউ প্লিজ। হ্যাঁ মানে মানে থেকে কোথায় চলে গেল শেষ পর্যন্ত? কি এই কথা ছিল এই ডক্টর এজাজের সন্তানের পর্যন্ত যেতে হলো আমাদেরকে? এজাজ ভাই আমি খুবই দুঃখিত যে আপনি সিঙ্গাপুর যেতে পারেননি, এবং শুধুমাত্র এই যে অতি মার্কেটিংয়ের কারণে। কোনো জিনিস বেশি বাজারজাত করতে হয় না, কিছু জিনিস স্পেশাল রাখতে হয়। ডক্টর এজাজ বলেন। প্রথম অভির সুন্দর সুন্দর কথা শুনেছি জোকস বলবার সময়, তারপরে গত এপিসোডে দেখলাম সুন্দর কান্না, আর এখন দেখলাম সুন্দর নাচ। আসলে যে পারে সে সবই পারে, আবারও বলছি। ওরে বাবা, লালে লাল দুনিয়া, নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া। বলো বাঁধন, আমার আর কিছুই বলার নেই। অভি দেখো, আমরা দুজন ম্যাচিং ম্যাচিং পরে আসলাম আজকে। আমার মেয়ে আর আমি প্রায় ম্যাচিং করে কাপড় পরি। এই তো মার ছেলে ম্যাচিং করে না মোটেই না, মার ছেলে আন্দাজি, মানে বানায় দেওয়ার দরকার বানায় দিল। অভি অনেক ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে তুমি জোকসগুলো অনেক ভালো মতো প্র্যাকটিস করেছো, এবং তোমার বলার ভঙ্গি সবসময় আমার খুব পছন্দ। অনেক কিউট দেখতে তুমি, যখন একটা সুইট কিউট ছেলে এত দুষ্টু দুষ্টু জোকস বলে তখন ভালোই লাগে। ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। অভি তুমি তো নিশ্চয়ই জানো বাঁধনের রুচি সম্পর্কে, তাই না? শোনেন, সব রুচি খারাপ না। মাঝহারুল ইসলাম। রিপন খান, তুমি তোমার আগের যত রেকর্ড ভেঙে করেছো খান খান, এবং সব কিছু মিলিয়ে ও মানে খুব দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে উপরের দিকে। আমি এখন কি মার্ক দেবো, আমি ওই একই ব্যাপার, কম্পমান অবস্থায় আছি ওকে নিয়ে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিপন খান অভি, থ্যাংক ইউ। তবে একটা জিনিস মনে রাখবা, যতই নিষেধ করো রাতে চার্জ দিবেন না, কিন্তু সবাই রাতেই চার্জ দেয়। বাচ্চাকে দোকানে রেখে বাবা প্রায়ই চলে যায় বাবার কাজে। ক্রেতারা যখন আসে দোকানে, এসে বাচ্চাকে বলে ওটা দাও সেটা দাও, সেও সুন্দর করে দিয়ে দেয়। একদিন এক কাস্টমার বলছে, বাবা তুমি এই যে দোকানটিতে বসে আছো, এত সুন্দর সুন্দর চকলেট টফি এগুলো আছে, খেতে ইচ্ছে করে না? করে তো, খাও না? না, চেটে আবার রেখে দেই। আসলে সব কিছু খাওয়া যায় না, চেটে রেখে দিতে হয়। কিছু কিছু জোকস আমাদেরকে এইভাবেই শুনতে হয়। এই মুহূর্তে আমি ডাকছি বরিশাল থেকে আসছেন তানজিলা কলি। আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড। বাঁধন আপু, স্বামীরা হচ্ছে ব্লুটুথের মতো, যখন স্ত্রীরা কাছে পায় নিজের সাথে শক্ত করে জড়াই রাখে, আর স্ত্রী যখন দূরে চলে যায় তখন নতুন কোনো ডিভাইস খোঁজা শুরু করে। সেদিন সাজু ভাইয়ের বউ সাজু ভাইয়াকে বলছে, ইস তুমি যদি এসএমএস হইতা তাহলে কত ভালো হইতো, তোমার আমি সেভ করে রাখতাম, যখন ইচ্ছা তখন পড়তে পারতাম। এই শুনা সাজু ভাইয়া বলল, তুমি সেই কিপটাই রয়ে গেছো, এসএমএস সেভ করবা ঠিকই, কিন্তু কোনো বান্ধবীরে ফরওয়ার্ড করবা না। বাঁধনাপুর মেয়ে একটা বাচ্চা মেয়েকে বলছে, জানিস আমার বাবার সিংহের মতো তেজ, হাতির মতো শক্তি, শকুনের মতো চোখ। এই শুনে অপর মেয়েটা বলতেছে, ওই তোর বাপ কোন চিড়িয়াখানায় থাকে রে? এক ছেলে স্কুল থেকে কাঁদতে কাঁদতে আসছে, মা বলতেছে, কিরে তুই কাঁদতেছিস কেন? ম্যাডাম আমারে মারছে।
কয় নিশ্চয়ই কোনো বদমাইশি করছস। এরপরে ছেলে বলতেছে না মা, ম্যাডাম আমার এক ফ্রেন্ডে ধমকাইতেছিল। আমি শুধু কইলাম দোস্ত ডরাইস না, যে কুত্তারা বেশি চিল্লায় তারা কিন্তু কামড়ায় না। একটা গাজরের বিয়ে হলো একটা বাঁধাকপির সাথে। তো পরের দিন সকালবেলায় ফুলকপি গাজরের জিজ্ঞেস করতেছে, কি রে আজকা তো তোর ফুল সজ্জা ছিল, তা কেমন কাটাইলি? এই শুনা গাজর বলতেছে, আর বাসর রাত, খুলতে খুলতে সকাল হয়ে গেল। আমাদের মুন্নাপু আমাকে বলছে, জানিস এই মোগ একটা কুত্তা আসলে, সেই কুত্তারা মোরে নিউজ পেপার আগাই দিতে, মোরে মোবাইল আগাই দিতে, রিমোট আগাই দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কুত্তাটারে আব্বা বিক্রি করে দিছে। আমি বললাম কেন এত ভালো কুত্তা বিক্রি করলো কেন? কয় ওই যে একদিন চোরেরও হ্যারিকেন আগাই দিছিল। আমরা অনেক আগে বলেছিলাম যে শোতে ছেলে মেয়ে কোনো বিভাজন করব না, পারফর্মার ইজ পারফর্মার। কিন্তু তারপর আমার মুখ দিয়ে চলে আসছে যে মেয়েরা কিন্তু মাতিয়ে দিচ্ছেন। চমৎকার, মানে কলিজা এভাবে ফুল হয়ে ফুটে যাবে এবং এত সুন্দর সুবাস ছড়িয়ে দিবে, মানে আমি মুগ্ধ। থ্যাংক ইউ কলি, থ্যাংক ইউ। একটি কথা আবার রিপিট করি, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। একদম মিথ্যা কথা আমি কখনোই মানি না। আমি মানি সাকসেস ইজ দ্য পিলার অফ সাকসেস। থ্যাংক ইউ স্যার। তুমি যখন ভালো করা শুরু করেছো, ভালো করেই যাচ্ছ, উপরে উঠেই যাচ্ছ, এটাই নিয়ম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মাঝহারুল ইসলাম, স্বপ্নকে বাস্তবায়নের পথে তুমি নিয়ে যাচ্ছ, এটাই হবে তোমার জন্য বড় পাওয়া এবং হাসর জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। এখন যে পারফর্মার আসবে তার নাম্বার 4, সে হচ্ছে কায়কোবাদ। সে আসছে খাগড়াছড়ি থেকে। সালামালাইকুম রাবার ব্যান্ড, সালামালাইকুম জাজেস। সেদিন বাদন ম্যাডামের বললাম ম্যাডাম আমি আপনারে ম্যাজিক দিয়া পরি বানাই দেবো। তারপর ওনারে ম্যাজিক দিলাম, তারপর বাদন ম্যাম উঠতেছে। আমি কইলাম বাদন ম্যাম আপনি উঠতেছেন কেন? কয় কায়কোবাদ আমি কি পরি হয়ে গেছি? না ম্যাম মন্ত্র ভুল ছিল, আপনি কাক হয়ে গেছেন। তো সেদিন আমি ম্যাজিক দেখাতেছি রাস্তার পাশে। আমি কইতাছি এই যে একটা বক্স দেখতেছেন, এই বক্সের মধ্যে আমি একটা মহিলারে ঢুকামু, ম্যাজিক দিয়ে ভ্যানিশ করে দেবো, আবার ম্যাজিক দমু, মহিলাটা উঠে আইব। এই কথা শোনার পরে এজাজ স্যার তার ওয়াইফে নিয়ে এসে নিয়ে কয় কায়কোবাদ আমার ওয়াইফে দিয়ে কোনো ম্যাজিক দেখানো যায়? আমি কইলাম আপনার ওয়াইফে এখানে ঢুকান। ঢুকাইছে, আমি ম্যাজিক দিয়ে ভ্যানিশ করে দিছি। দেখার পর এবারে স্যার কয় ভেরি গুড কায়কোবাদ, আর বার করার দরকার নাই। আমি 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর মেজর যে ছিল, সেই মেজরে আমি একটা কৌটার মধ্যে বন্দি করে রাখছিলাম। দেখেন সেই মেজর পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে কি করছিল। डेल्टा 1 डेल्टा 2 वेक्टर 1 वेक्टर 2 हम पाकिस्तान को नल्लू बोलते हैं, मेजर को टिकाना चाहिए। ओके 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 सर, आई एम कायकোবাদ। सर सुनो, और एक बात सुनो, हमारा मिलिट्री बॉस टिक्का खान निर्देश देती है आज रात में पूर्व पाकिस्तान को हमला चलाओ, और हम चाहिए तुम्हारा सब सिपाही को तैयार हो। ओके पोजीशन लाओ। ओके लेट्स मूव। ओए अंदर कौन है? दरवाजा खोलो। अंदर कौन है? दरवाजा खोलो। साले बंगाल दरवाजा नहीं खोलेगा। ए लड़की तुम बहुत अच्छी है, तुम्हारा आंखी को बहुत निशानी ली। ए लड़की तुम्हारा नाम क्या है? बादन। वाओ वेरी नाइस, फैंटास्टिक नेम। ए लड़की तुम हम साथ चलो। सिपाही
ये लड़की को हमारा कैंप में ले चलो। साले बंगल फायर करता है, চলো साले बंगल फायर करता है, আমি साले बंगल फायर करते हैं बंगल। हम नहीं छुड़ेगा, हम नहीं छुड़ेगा, हम नहीं छुड़ेगा। फैसल फैसल जबान खोलो, फैसल जबान खोलो। सुजर सुजर जबान खोलो। साले बंगल बहुत बड़े क्रिमिनल हो गए नहीं। साले बंगल या साले बंगल बहुत बड़ो क्रिमिनल हो गए। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যেকটি গান আমাদের সবাইকে যেভাবে আলোড়িত করে, আর কোনো গান পৃথিবীতে এইভাবে আলোড়িত করে কিনা আমরা জানি না। ডক্টর এজাজ, যুদ্ধের কথা মনে করে দিয়েছ। শত্রুর কথা বলে যুদ্ধের কথাটা, যুদ্ধের স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে। তোমরা তো দেখোনি, আমরা দেখেছি। তো সুতরাং তোমার পারফরমেন্স দেখছিলাম, কিন্তু একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আমার সেই স্বাধীনতার কথা মনে হচ্ছিল বারবার। থ্যাংক ইউ আমাকে আমার স্বাধীনতার কথা মনে করিয়ে দেবার জন্য, আমাকে আমার শত্রুদের কথা মনে করিয়ে দেবার জন্য, তাদেরকে আরেকবার ঘৃণা করবার কথা মনে করে দেবার জন্য। বাঁধন। কায়কোবাদ, জি ম্যাম। তোমার পারফরমেন্স সবসময় ভালো হয়, আজকেও অনেক ভালো হয়েছে। এবং এজাজ ভাই বলছিলেন আসলে আমাদের তো সৌভাগ্য হয়নি যে যুদ্ধ দেখার, কিন্তু মুক্তিযুদ্ধ আসলে আমাদের সবার মাঝেই উচিত ধারণ করা, তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করা। এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুমি খুব মানে জোকস করতে করতে আসলে আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা মনে করে দিয়েছো। থ্যাংক ইউ। তোমার সর্বশেষ অভিনয় দেখে আমার একটা স্লোগান মনে পড়ে গেল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক হিসেবে আমরা বলতাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এদেশে পাক সেনারা মানুষ হত্যা করছে, আসুন আমরা পশু হত্যা করি। বাহ 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 বাহ। কায়কোবাদ, অসাধারণ। তুমি জাদুকর হয়ে ঢুকলে আর শেষে কি দেখালে? সে অভিনয়ের জাদু বলো, আমাদেরকে জাদু করে সেই মুক্তিযুদ্ধে পাঠিয়ে দিলে। তোমাকে ধন্যবাদ কায়কোবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা রাখছি আব্দুল্লাহ আল নোমান এবং আশিকুল্লাহকে। ওরা আসছে জামালপুর এবং টাঙ্গাইল থেকে। আমি হইলাম একজন লয়ার, আইনজীবী। এই দেশটা এই চোর চুট্টা বদমাইশ আসামির জ্বালায় আর টিকে থাকা যাচ্ছে না, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। যে আমি যখন পেশা শেষে রাত্রে বাসায় যাই, বউ আমারে আসামি করে ডাকে। তার মধ্যে অবশ্য একটা মধুর সুর আছে, কি কয় জানেন? স্বামী। এখন তো ওই অফিসে আসলাম, দেখি মক্কেলের কি অবস্থা। মক্কেল এক হাজির। উপস্থিত স্যার। আরে তুই তুই এই আমাদের এলাকার বিখ্যাত গেদু চোরা না? হ্যাঁ। তুই এখানে কেন? আর কই না, বইয়ের জন্য একটা শাড়ি নিয়ে আসছিলাম, এরা আমার ধরে নিয়ে এলো। আরে শাড়ি দিছস বইরে, ভালো কথা। হ্যাঁ, তাহলে তোর অভিযোগটা কি সেটা কর। অভিযোগ হলো যে দোকান বন্ধ ছিল তো, শীত কাটে ঢুকছিলাম। ও তুমি চুরি করে নিয়ে আইছো। শোন, তোর শেষবার তো কথা কইছি, এই তুই এলাকায় বসবাস করতে চাইলে চোর চোরটা বাটপার এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবি। হ্যাঁ, এর জন্য তান্নের থেকে আমি দূরে। হ্যাঁ, আমি বাটপার নাকি? হ্যাঁ,
এই তোর বিরুদ্ধে আরো অভিযোগ আছে, তুই নাকি সাইকেল চুরি করছিলি। এক খুদা সম্ভব না। হ্যাঁ? আর তাছাড়া তো আমি চুরি করে না, এটা তো প্রমাণ হয়েই গেছে অলরেডি। হ্যাঁ, যেহেতু প্রমাণ হয়ে গেছে, তুই তাহলে ব্যাকুসুর খালাস, তুই এখন আমার সামনে থেকে যা। তাইলে আমার চোরাই সাইকেলটা নিয়ে দৌড় দেই। দেখছেন তো হাজির উপস্থিত। ওরে বাবা রে, আরে এই আপনার চেহারা তো এই আমার এই ছবির চেহারার সাথে একদম মিলে গেছে। আচ্ছা, আপনার ছবি কি ওইটা নাকি ওই ছবি তোলার সময় উপস্থিত ছিলেন? আরে মেয়েটা তো আপনার বাবার ছবি, আমার মতো একটু দেখা যাইতেছে। তাই তুই আব্বার ছবি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি নাকি আপনার শাশুড়িরে গুলি করে মারছেন। এটা ঘটনাটা খুলে বলেন। আমি তো মারছি আমার বউরে, হ্যাঁ? কিন্তু ওই যে বন্দুকের নল যে বাঁকা বাঁকা, এজন্য তো শাশুড়ি শরীরে লাগে গেছে। আমার কি? এটা সর্বনাশ। হ্যাঁ, দেশের আইনে আমার মনে হচ্ছে আপনার প্রাণদণ্ড দিতে হবে। এখন বলেন আপনার জীবনের শেষ ইচ্ছা কি? আমি তো তাইলে মরে যাবো না মনে হচ্ছে। হ্যাঁ, তাইলে আমি হ্যাঁ। আমার বউরে কয়ে যাবো হ্যাঁ। যে আমার মতো যেন ছেলেটা এরকম না করে তৈরি করে, আপনার মতো যেন একটা উকিল তৈরি করে। আরে শেষ বয়সে ভালো হইলা না, মরার পরে বুঝলা, মরার পরে আগে বুঝলাম না। ভেরি গুড, ভেরি গুড। ওরা তো নানা রকমের মানে নানা পেশার জুটি হয়ে আসছে। আজকের জুটিটাও খুব ইন্টারেস্টিং ছিল, একেবারে দা কুমড়ার মতো আর কি। এজাজ ভাই, আজকে একটা জিনিস আমি অবজার্ভ করেছি, সেটা হচ্ছে এরা একজন আরেকজনের প্রতি অত্যন্ত আন্তরিক। মানে নোমান একটা জিনিস ভুলে গিয়েছিল, আশিক কায়দা করে বলে দিয়েছে, এবং এটা আমি ধরতে পেরেছি, সাধারণ দর্শক ধরতে পারবে না। সহানুভূতিশীল। তো এত সহানুভূতিশীল হলে আসলেই অ্যাক্টিং আরো ভালো হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাঁধন, ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। স্ত্রী, নারী সম্মান প্রতিটি পরিবারেই আছে, তাকে স্যালিউট করতে হবে। মনে রাখতে হবে একটি শব্দ, সবচেয়ে ছোট্ট শব্দ, মা, তিনি কিন্তু নারী। ধন্যবাদ তোমাদের। যা তোদের আত্মার বাঁধন নিয়ে চলে যা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। মার্শাল প্রেজেন্টস হাসো পাওয়ার বাই ডাবল মেসওয়াক সিজন 3 রাউন্ড 6 এপিসোড 4। আজকের শেষ এপিসোডে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং শেষ পারফরমেন্স দেখার জন্য আমরা বসে আছি। আসছেন হৃদয় আল মিরু নীলফামারী থেকে। আসসালামু আলাইকুম। ভেড়াকান্ত একটা মেয়েকে গিয়ে বলতেছে আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মেয়েটা বলতেছে আমার স্যান্ডেলের সাইজ জানো? ওই দেখো, প্রেম শুরু হতে না হতে উপরে পায় না। বাদন আব্বু আমার এসে বলতেছে দেখ মিরু, বোকাদের সাথে কখনো তর্ক করবি না, বোকাদের সাথে কখনোই তর্ক করবি না, বোকাদেরকে সব সময় মেনে নিবি। না আপা, মেনে নিলাম। ভেড়াকান্ত ছোট ছেলেটা ক্লাস 4-এ ফেল করছে, তো শিক্ষক তাকে কান ধরে ক্লাস 3-তে নামাই দিয়েছে। আবার সে ক্লাস 3-তে ফেল করছে, শিক্ষক তাকে কান ধরে ক্লাস 2-তে নামাই দিয়েছে। আবার সে 2-তে ফেল করছে, শিক্ষক তাকে কান ধরে ক্লাস 1-এ নামাই দিয়েছে। এবার ভেড়াকান্ত বিষয়টা পুরোপুরি বুঝতে পেরে বাড়িতে এসে তার বউকে বলতেছে কই গো, তাড়াতাড়ি রেডি হও, তোমার কোলের পোলা কোলে ফিরে আসতেছে। বাদন আপু নাকি 5 ফোড়ন দিয়ে রান্না করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে, পরপর 4 বার 5 ফোড়ন দিছে, 20 ফোড়ন হয়ে গেছে। ভেরি গুড। ছেলেরা কখন নিরুপায় হয়ে পড়ে? লুঙ্গিতে আগুন লাগলে গায়ে রাখতেও পারে না, লজ্জায় খুলতেও পারে না। এয়ারপোর্টে একটা ওজন মাপার মেশিন আছে, সেই মেশিনটা ওজন, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারে।
তো বাঁধন আপু গিয়ে উঠছে, মেশিন বলতেছে আপনার ওজন 75 কেজি, আপনি বিবাহিত, আর আপনি লন্ডন যাচ্ছেন। বাঁধন আপু তো বাবা কি ব্যাপার, সব তথ্য একদম রাইট করে বলে দিল। বাঁধন আপু নামছে, এবার সাধু ভাই উঠছে, মেশিন বলছে আপনার ওজন 60 কেজি, আপনি বিবাহিত, আর আপনি আমেরিকা যাচ্ছেন। বাঁধন আপু আবারও বাবা কি ব্যাপার, সব তথ্য একদম মিলে যাচ্ছে। বাঁধন আপু এবার তার মেকআপ কস্টিউম চেঞ্জ করে আবার উঠছে, এবার মেশিন বলতেছে আপনার ওজন এখনও 75 কেজি, আপনি এখনও বিবাহিত, আর এইমাত্র আপনি লন্ডনে যাওয়ার লাস্ট প্লেনটা মিস করলেন। থ্যাংক ইউ। মানে একেবারেই প্রস্তুত ছিলাম না। ও লাস্ট ওজন মাপার মেশিনে ভবিষ্যৎবাণীটা দুর্দান্ত ছিল। চমৎকার, আমাকে এত পচালে তারপরও আসলে কিচ্ছু করার নেই, আমাকে মার্কস দিতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে একজন ভালো শিক্ষক ক্লাসের ছাত্রদেরকে যেভাবে পড়াশোনা বুঝিয়ে বলতে পারেন, মিরু হচ্ছে সেই জোকার যে সুন্দর জোকস দর্শকদেরকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারে। রাইট, থ্যাংক ইউ। তোমার সেই ভবিষ্যৎ বলে দেওয়া যে মেশিনটা, সাজু, হ্যাঁ, তুমি সেই মেশিনটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারো তো যে এই হাসর উইনার কে হবে, আমি কি না অন্য কেউ? ওটা জানতে গিয়ে ও মিস করে না, হ্যাঁ, এটাও সে বলতে পারে। ওটাও জানতে গেল আর ওই মিস করলো মাঝখানে। আমি সে করবে না। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ মিরু, থ্যাংক ইউ। কে কত ভালো পারফরমেন্স করেছেন, কে যাবেন না, ফলাফলটা নিয়ে আসি। মোহাম্মদ কায়কোবাদ। কায়কোবাদ, তুমি পেয়েছো 29.5। আব্দুল্লাহ আল নোমান এবং আশিক উল্লাহ আপনারা পেয়েছেন 31। তানজিলা কোলি আপনি পেয়েছেন 35। সাবিকুন নাহার মুন্না এবং হৃদয় আল মিরু আপনারা দুজন একসাথে পেয়েছেন 36। রিপন খান ওভি আপনি পেয়েছেন 37। আপনি চলে আসুন। রিপন খান ওভি আজকের এপিসোডের ষষ্ঠ রাউন্ডের শেষ পর্বের সেরা পারফর্মার। আমরা আগেই বলেছিলাম যে ও লালে লাল হয়ে এসেছে, কারণ আরেকটা লালে লালের কাছ থেকে গিফট ভাউচারটি নেবার জন্যে। এই রাউন্ডে প্রাপ্ত নাম্বারগুলো আমি বলছি এবং আমাদের সাথে পরবর্তীতে যাচ্ছেন আব্দুল্লাহ নোমান এবং আশিকুল্লাহ। আপনারা পেয়েছেন 100.5। চলে আসুন এখানে। ইসমত আরা নার্গিস ডলি আপনি পেয়েছেন 102। চলে আসুন। খালিদ ইবনে ওয়াদুদ
আপনি পেয়েছেন 103.5। বারবার বলতে পাবো না। রিপন খান অভি ও পেয়েছে 104 and 104। হৃদয় আল মিরু 107.5। সাবিকুন নাহার মুন্না 112। তনজিলা কলি 99.5। মোহাম্মদ কায়কোবাদ, বারবার আমরা বাদ শব্দটি ব্যবহার করাটাই আমাদের উচিত হয় নাই, 93.5। তোমরা দুজন এখানে আসো। এই রাউন্ডের শেষ এপিসোডের যে দুজনকে আমরা ছেড়ে পরবর্তী রাউন্ডে যাব, তারা দুজন কোনোভাবেই বলবো না যে তারা তাদের ব্যর্থতা দিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। আমরা তাদেরকে, তাদের পারফরমেন্স সম্পর্কে আপনারাও দেখেছেন, জাজেসরাও দেখেছেন, তারা অসাধারণ পারফর্মার। কিন্তু সবসময় যেটা হয় যে একটি প্রসেসের কারণে কাউকে থেকে যেতে হয়, কাউকে চলে যেতে হয়। কিন্তু আজকের এপিসোডের ওরাই ভাগ্যবান, কারণ ওরা দুটো ক্রেস্ট পাবেন। আমি ডক্টর এজাজ এবং মাঝহারুল ইসলামকে বলবো আপনারা দুজনের হাতে দুটো ক্রেস্ট তুলে দেবেন। আমরা আজকে ষষ্ঠ রাউন্ড থেকে বিদায় নেব। আমরা পরবর্তী সপ্তম রাউন্ডে আমরা বাকি 6 জনকে নিয়ে জার্নি শুরু করব। আমরা এই দুজনকে হয়তো সাথে পাচ্ছি না, কিন্তু এই অনুষ্ঠানের সামনে ওরা থাকবেন সবসময়, সে প্রত্যাশা করি। অনুধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে